আমরা যখন দেখবেন স্কুল স্কুল লেভেলে পড়তাম তখন টিচার কিন্তু আমাদেরকে অঙ্ক করা দেখাই দিত, একটা নিয়মের একটা অঙ্ক দেখাই দিত, বীজগণিতে যেমন আপনিও করেছেন। তো এটা যখন একটা নিয়মের একটা অঙ্ক দেখাতো, বাদ বাকি অঙ্কগুলো কিন্তু আমাদেরকে নিজেদের করতে হতো। তো আপনি যখন কোনো কাজ নিজে নিজে করবেন দেখবেন সেই জায়গাটা আপনি অনেক ডেভেলপমেন্ট পাচ্ছেন। তো এই যে আপনি নিজে করা শিখে গেছেন, আসলে এটা অনেক ভালো, আমি দেখেছি অল্প একটু। কিন্তু এখানে যে সমস্যা ভুলগুলো আছে অল্প অল্প, এটা আমি আপনাকে কারেকশন করে দিব। তো আমরা গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে, কি সম্পর্কে ধারণা দিয়েছিলাম? জি, আমরা ভার্ব সম্পর্কে জানছি, টেন্স সম্পর্কে হ্যাঁ জানছি, হ্যাঁ, ঠিক তারপর হলো। ঠিক। আচ্ছা, টেন্স সম্পর্কে যদি আমি একটু কথা বলি, যদি বলি টেন্স কত প্রকার, তাহলে উত্তরটা হবে টেন্স হচ্ছে তিন প্রকার। টেন্স কয় প্রকার? তিন প্রকার। আচ্ছা, তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। তো এরপর আরেকটা জায়গা বলবো যে প্রত্যেকটা টেন্স আবার কিন্তু চার প্রকার করে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা টেন্স আবার চার প্রকার। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন একটা বিষয় হচ্ছে কি, এই যে টেন্সটা প্রধানত তিন ভাই, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিন ভাইয়ের প্রত্যেকের কিন্তু আবার চারটা করে ছেলে। তো প্রত্যেক ছেলের নামই কিন্তু একই, যেমন ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আপনি যদি বলেন স্যার পাস্ট টেন্স কয় প্রকার, পাস্ট টেন্সও ঠিক ওই একই চার প্রকার, কিন্তু পাস্ট টেন্সের আগে সব জায়গায় প্রথমে পাস্ট যোগ করে দিতে হবে, PAST, পাস্ট। যেমন পাস্ট মানে হচ্ছে অতীত, যদি বলা হয় পাস্ট টেন্স চার ভাই কি কি, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সেও কিন্তু ঠিক একই, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট টেন্স যখন বলবেন তখন প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট টেন্স বললে পাস্ট ইনডেফিনিট, ফিউচার টেন্স বললে ফিউচার ইনডেফিনিট। অর্থাৎ এই টেন্সের জায়গাটা যদি আপনি খুব ভালোভাবে শিখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার 99% জায়গা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। অর্থাৎ টেন্সটা আমাদেরকে এমন ভাবে শিখতে হবে যেন এই টেন্স আমি পরবর্তীতে কাউকে পড়াতে পারি, টেন্স যেন আমি পরবর্তীতে কাউকে পড়াতে পারি, ঠিক সেইভাবে কিন্তু আমাদেরকে টেন্সটা শিখতে হবে। প্রোনাউন্সিয়েশন জাস্ট, আমি একটু দেখাই, ইউজ অফ স্পোকেন ইংলিশ, এটা না। টেন্সের টেন্স শিখতে গেলে প্রথমে আগে আমাদেরকে এই জায়গাটা কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে ভার্ব। এই ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কি, কোনো কাজ, যেমন ঘুম পড়াও কিন্তু একটা কাজ। আমরা যখন ঘুমিয়ে যাই তখন কিন্তু আমরা, এটা আমাদের একটা কাজের ভিতরে পড়ে। কোন কাজ? আমরা কিন্তু আরাম করে ঘুমাই। অর্থাৎ ঘুমানো, খাওয়া, দেখা, চলা, বলা, কোনো কিছু লেখা, কোনো কিছু কোনো কাজ করাকেই ক্রিয়া বলে। তো এই কাজের কিন্তু পরিবর্তন ঘটানো যায় কিভাবে, এখানে একটু দেখি আমরা। গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, আর ওয়েন্ট শব্দের অর্থ গিয়েছিল বা গিয়েছিলাম বা গিয়েছিলেন, আর গন শব্দের অর্থ হচ্ছে গিয়াছে। অর্থাৎ সে স্কুলে গিয়াছে, সে বাড়ি এসেছে, আমি স্কুলে গিয়াছি, আমার বাবা বাজারে গিয়াছে। এটা হচ্ছে ইয়াছে, ইয়াছো। এবং এই যে ভার্বের V3, এটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এইটা ব্যবহার করা হয় সব সময়, এটা ব্যবহার করা হয় পারফেক্ট টেন্সে। সেটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হতে পারে পাস্ট পারফেক্ট টেন্স, হতে পারে ফিউচার পারফেক্ট টেন্স। কেমন? যেমন যদি বলা হয় আমি স্কুলে গিয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য, তখন কিভাবে বলতে হবে? আই হ্যাভ গন টু স্কুল। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়াছি। সে স্কুলে গিয়েছে, কি হবে? হি হ্যাজ গন টু স্কুল। কি হবে বলেন? হি হ্যাজ গন টু স্কুল। দেখেন একটা বিষয় মনে রাখতে হবে সর্বদা, সেটা হচ্ছে টেন্সটা শিখতে গেলে আমাদের সবসময় ভার্বের পরিবর্তনটা লক্ষ্য করতে হবে। এই ভার্বের পরিবর্তনটাই কিন্তু মূলত টেন্স। কেমন? এই যে এখানে দেখেন, যদি বলি আমি স্কুলে যাই, তখন কিন্তু এই V1 ফর্ম আমাকে কাজে লাগাতে হবে। এইটা দেখেন গ্রিন কালার, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। কিন্তু যখন আপনি বলবেন আমি স্কুলে গিয়েছিলাম, তখন কি বলতে হবে? আই ওয়েন্ট আমি টু স্কুলে স্কুল। গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল, দেখেন এই যে আই পাস্ট, ওয়েন্ট। ইয়েস আই ওয়েন্ট টু স্কুল, এই যে পাস্ট সিম্পল, অথবা এটাকে V2 ফর্ম বলা হয়, এটাকে কখনো কখনো V2 ফর্ম বলা হয়। এই যে নিচে গো, তার সোজা রয়েছে ওয়েন্ট, তার সোজাসুজি রয়েছে গন। গো ওয়েন্ট গন, ডু ডিড ডান, ইট এট ইটেন, রাইট রোট রিটেন, স্পিক স্পোক স্পোকেন। হুম, স্পিক স্পোক স্পোকেন। এই যে জায়গাগুলা, এইগুলা কিন্তু আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। এটা আপনি যত বেশি ভালো করে দেখবেন, তত বেশি কিন্তু এই জায়গাগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। কোথায় ক্লিয়ার হবে? এই যে যেমন আমি বললাম এখানে যে
সে স্কুলে গিয়াছে, তখন গো মানে যাওয়া আপনি জানেন, ওয়েন্ট মানে গিয়েছিল এটা জানেন, কিন্তু গন শব্দের অর্থ গিয়াছে এইটা যদি আপনি না জানেন তাহলে জি কিন্তু আপনি পারবেন না। অর্থাৎ এই ভার্ব ফর্ম গুলো আপনি জি যখন অবসর সময় পাবেন প্রতিদিন অল্প অল্প করে মুখস্থ করবেন। এখানে আমি খুবই অল্প দিয়েছি, কারণ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা আমাদের ডে টু ডে লাইফে দৈনন্দিন জীবনে যে ভার্ব গুলো বেশি কাজে লাগে সেইগুলো দিয়ে আমি এই শীটটা তৈরি করেছি। এটা ক্লাস শেষে আমি দিব। এই শীট গুলো দেখে দেখে আপনি একটু মুখস্থ করে ফেলবেন। যেমন প্রতিদিন যদি 5টা করে পড়েন, দেখবেন এক সপ্তাহের ভিতরে এই শীটটা আপনার কমপ্লিট হয়ে যাবে। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, এইগুলো কথা বলতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগে। খুব বেশি পরিমাণে এগুলো কাজে লাগে। কোনগুলা? এই ইট, এট, ইটেন। যেমন আমি যদি বলি সুমন ভাত খাইয়াছে বা সুমন ভাত খেয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন কিন্তু আপনাকে এই V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম এইটা কিন্তু আপনার কাজে লাগবে। কেন কাজে লাগবে? কারণ এখানে কিন্তু যে ইটেন, ইটেন মানে হচ্ছে খাওয়া হইয়া আছে। অর্থাৎ যদি বলি সুমন এইমাত্র ভাত খাইয়া আছে, কি হবে? সুমন হ্যাজ ইটেন রাইস নাও। সুমন হ্যাজ ইটেন রাইস অ্যাট দিস মোমেন্ট, অথবা নাও বা অ্যাট প্রেজেন্ট। সুমন এইমাত্র ভাত খেয়েছে। আমি যদি এই রোড দিয়ে একটা বাক্য রচনা করতে পারি, আপনি পারবেন? রাইট থেকে দেখেন, এই যে রাইট এর V2 ফর্ম হচ্ছে রোড। এটা দিয়ে কিভাবে একটা বাক্য করা যায়? রোড মানে লিখেছিল বা লিখেছিলাম, এটা দিয়ে কোনো বাক্য বলতে পারবেন? জি, রুট দিয়ে হ্যাঁ, মানে লিখেছিল। হ্যাঁ লিখেছিল, তাহলে এটা জি বলতে হবে সে একটা কবিতা লিখেছিল। হি রোট এ পোয়েম। সে একটা কবিতা লিখেছিল, কি হবে? হি রোট এ পোয়েম। সে একটা কবিতা লিখেছিল। কই। পোয়েম, পোয়েম মানে কবিতা। যদি বলা হয় সে একটা চিঠি লিখেছিল, হি রোট এ লেটার। হি রোট এ লেটার। জি যদি বলা হয় সে একটা প্যারাগ্রাফ লিখেছিল, হি রোট এ প্যারাগ্রাফ। দেখেন কত সহজ সিস্টেম, ইংরেজি ভাষাটা খুবই সহজ। যদি বলা হয় সে একটা উপন্যাস লিখেছিল, হি রোট এ নোভেল। হি রোট এ নোভেল। আপনাকে প্রচুর পরিমাণে কই। ভোকাবুলারি জানতে হবে। ভোকাবুলারি কেন জানতে হবে? এই যে আপনি জানেন যে সে একটি লিখেছিল, কি লিখেছিল? উপন্যাস। এই উপন্যাস এর ইংরেজি কি, এটা যদি না জানা যায় তাহলে কিন্তু বাক্যটা গঠন করা যাবে না। অর্থাৎ আপনাকে প্রথমে ভোকাবুলারি মুখস্থ করতে হবে। আর ভোকাবুলারি শব্দের অর্থ হচ্ছে মেইনলি এই ভার্বের ভোকাবুলারি। এই ভার্বের ভোকাবুলারি যে যত বেশি ভালো জানবে, তার কিন্তু বাক্য তৈরি করা তত বেশি সহজ হবে। পরিবর্তনটা কিভাবে হয় দেখেন। আমি এই জায়গাতে যদি একটা বাক্য লিখি, জাস্ট ওয়েট এ মিনিট। এখানে আমি দেখেন এই টেন্সের ভিতরে চলে আসলাম। এখানে একটা বাক্য লিখলাম, আই ই এ টি, আই ইট। এটার অর্থ হচ্ছে আমি খাই। আচ্ছা, এইটার পাস্ট টেন্স কি হবে বলেন তো? শুধু ভার পরিবর্তন হবে, এটা আই। পাস্ট টেন্স হবে। হ্যাঁ, আই ই ইট ও। মানে আমি খাই, আর এর পাস্ট টেন্স কি হবে? আই এট। কি হবে বলেন? আই ও এট। এর। এ টি ই। দেখেন এ টি ই, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এইটা পাস্ট টেন্স। আই ইট আমি খাই, আর আমি খেয়েছিলাম, আই এট। কি বললাম? আমি খেয়েছিলাম, আই এট। আর আমি যদি বলি ফিউচার হ্যাঁ। টেন্সে কি হবে? আমি খাইবো, তখন কি হবে বলেন? আই উইল আসবে। কেন উইল আসবে? ফিউচার টেন্সের চিহ্ন কিন্তু এই শ্যাল উইল। ফিউচার টেন্সের চিহ্ন কিন্তু আই উইল ইট ইট। ইয়েস, আই উইল ইট হবে, ই এটি, ইট। এই বেস ও ফর্মের সরি, সঙ্গে, এটা ফিউচার। হ্যাঁ হ্যাঁ, এই বেস ফর্ম, ইট। এই ইটটাকে বলা হচ্ছে বেস ফর্ম। এই বেস ফর্মের সঙ্গে শুধু শ্যাল উইল যুক্ত করা হয়। কোথায়? ফিউচার টেন্সে। দেখেন, তাহলে এখানে কিন্তু আমি ফিউচার। 3টা টেন্স একটা বাক্য দিয়ে আপনাকে দেখালাম। কিভাবে দেখালাম? প্রথমে লিখেছি আই ইট, তারপরে লিখেছি আই এট, আমি খেয়েছিলাম, তারপরে লিখেছি আই উইল ইট, আমি খাইবো। আই উইল ইট, আমি খাইবো। দেখেন একটা ম্যাজিক কি জানেন? ম্যাজিকটা হচ্ছে শুধু ভার্বের পরিবর্তন হয়েছে, একটু লক্ষ্য করেন। ইট, তারপরে লিখেছি এট, আর তৃতীয় বাক্যে লিখেছি উইল ইট। উইল ইট, অর্থাৎ আই ইট মানে আমি খাই, আই এট এর অর্থ হচ্ছে আমি খেয়েছিলাম, আর আই উইল ইট এর অর্থ হচ্ছে আমি খাইবো। আমি খাইবো, এখানে আপনি অবজেক্ট যোগ করতে পারেন। অবজেক্ট মানে কি বলেন তো? কর্ম। যেমন আই ইট, আই ইট রাইস। এখানে আই আই রাইস, আই এট রাইস, আই উইল ইট রাইস। তাহলে 3টা টেন্সের 3টা বাক্য কত সহজে আপনি তৈরি করতে পারলেন। এইবার এইখানে আপনি আরো লিখতে পারেন। কি লিখতে পারেন? এখানে আপনি এটা লিখতে পারেন, আই ইট এইটা না দিয়ে আমি একটা বাক্য দিয়ে দিলাম, আই রিড। আর ই এ ডি। আই রিড মানে হচ্ছে আমি পড়ি। আর আমি পড়েছিলাম কি হবে বলেন? আই, ওই রিডের কিন্তু তিনটা, রিডের 3টা ফর্মে কিন্তু একই। এখানেও কিন্তু আর ই এ ডি, আই রিড। এটা উচ্চারণটা হবে রেড, আই রেড, আমি পড়েছিলাম। আর আমি পড়বো তখন কি হবে? আই আই উইল রিড।
আই উইল রিড। রিড। READ। সিস্টেমটা কি বুঝতে পেরেছেন? শুধু ইটের জায়গায় রিড ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? রিড। এবার আমি আপনাকে আরো রিড। একটা, এবার সাবজেক্ট পরিবর্তন করে দেবো। আই এর পরিবর্তে দিলাম হি। হি দিয়ে লিখলাম রাইট। WRITE। এটার অর্থ সে লেখে, হি রাইট। কিন্তু এখানে বাক্যটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে একটা এস হবে, হি রাইটস। এই বাক্যটাই কি হবে বলেন? হি রাইটস। এটার অর্থ হচ্ছে সে লেখে। আচ্ছা, এইটার পাস্ট টেন্স কি হবে? সে লিখেছিল। বলেন তো কি হবে? হি, রাইটেড। না এটা হবে হি রোট। হি রোট হবে। WROTE। এই দেখেন, এই রোডটা কেন হবে জানেন? এই রোড কোথা থেকে আসলে? যে রাইট, রোড, রিটেন, এই জায়গায় দেখেন এইগুলো দিয়ে রেখেছি। এইগুলো কষ্ট করে একটু আমাকে মুখস্থ করে দিবেন। এই যে রাইট শব্দের অর্থ লেখা, তারপরে দিয়েছি রোড, এই দেখেন এখানে রোড, আর তারপরে দিয়েছি রিটেন। পরপর সোজাসুজি তিনটা দিয়েছি দেখেন। রাইট, রোড, রিটেন। রাইট মানে লেখা, রোট মানে লিখেছিল বা লিখেছিলাম, আর রিটেন শব্দের অর্থ লিখিয়া আছে, লিখিয়া আছে। রাইট, রোট, রিটেন। রাইট মানে লেখা, রোট মানে লিখেছিল বা লিখেছিলাম, আর রিটেন শব্দের অর্থ লেখা হইয়াছে। যদি বলা হয় সে একটা গল্প লিখিয়াছে, তখন কি হবে? এই রিটেন, এই ফর্মটা কাজে লাগাতে হবে। কেমন? হি রিটেন। হ্যাজ হি হ্যাজ রিটেন এ নোভেল। সে একটা উপন্যাস লিখেছে। সে একটা কবিতা লিখেছে। হি হ্যাজ রিটেন এ পোয়েম। সে একটা গল্প লিখেছে। হি হ্যাজ রিটেন এ স্টোরি। সে একটা প্যারাগ্রাফ লিখেছে। হি হ্যাজ রিটেন এ প্যারাগ্রাফ। এই যে লিখেছে বা লিখিয়ে আছে, এইগুলো কোন টেন্স? এইগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিভাবে কিভাবে বুঝবেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শেষে ইয়াসি ইয়াসো থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শেষে কি থাকে? ইয়াসি ইয়াসো থাকে। যেমন, হ্যাঁ, যেমন যদি বলা হয় ইয়াসিন সাহেব কাজটি করিয়াছে, ইয়াসিন সাহেব ভাত খাইয়াছে, ইয়াসিন সাহেব অঙ্কটি করিয়াছে। এই যে ইয়াসে ইয়াসো, এগুলা থাকলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবং আমার তখন কিন্তু এই ভার্বের ভি3 ফর্ম কাজে লাগাতে হয়। কোনটা কাজে লাগাতে হয়? ভার্বের ভি3 ফর্ম। এই যে তিনটা ফর্ম, এই তিনটা ফর্ম আপনি প্রতিদিন 5টা, 6টা, 10টা, যে কয়টা করে পারেন একটু মুখস্থ করবেন। এবং আরো একটা কাজ করবেন, আপনার কর্মক্ষেত্রে ডিউটি আওয়ার কতটুকু আমি জানি না, আপনি যখনই ফ্রি থাকবেন আমাকে ফোন দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি কিন্তু অন্য কোনো অনলাইন ব্যাচে এটা আপনি পাবেন না, কিন্তু আমি কি করি, আমার স্টুডেন্টদেরকে জন্য আমি এই সুযোগটা দেই যে আপনি একটা বিষয় এখন অবসর সময় বাসায় বসে ইংরেজি নিয়ে বসেছেন, ইংরেজি বই পড়তেছেন, একটা জায়গায় বুঝতেছেন না, তাৎক্ষণিকভাবে আমাকে ফোন দিবেন। আমি যদি ফোনের পাশে থাকি, আমি ফ্রি থাকলে আমি ফোন ধরে সেটার সমাধান তাৎক্ষণিকভাবে আমি স্টুডেন্টদেরকে করে দেই। এটা কিন্তু অন্য কোনো অনলাইন ব্যাচে ওইভাবে টিচাররা দিতে চায় না, সময়ের খুবই অভাব তাদের। আমিও অনেকটা ব্যস্ত থাকি, কিন্তু আমি অনেক ছেলে মেয়েদেরকে এটা করি যে হঠাৎ করে যদি কখনো কোনো, আপনি পড়তে বসেছেন একটা ওয়ার্ড মিনিং পারতেছেন না, আমাকে বলবেন, আমি সেটা সমাধান করে দিব সঙ্গে সঙ্গে, যদি আমি ফ্রি থাকি। তো দেখেন এই যে বিষয়টা না, এই ভার্ব ফর্ম গুলো কিন্তু একটু মুখস্থ করে রাখবেন। কারণ ভার্ব ফর্ম আপনি যত বেশি মুখস্থ করবেন, এই যে জায়গাটা আমি কেবল আপনাকে লিখাচ্ছিলাম, এই জায়গাটা আপনি খুব দ্রুত ডেভেলপ করতে পারবেন। এই যে হি রাইটস, হি রাইটস, এটা হচ্ছে সে লেখে। এখানে আপনি প্রশ্ন করতে পারেন, স্যার এখানে এস আসলো কেন? রাইট হতে পারতো, কিন্তু রাইটস হলো কেন? কারণ সে লেখে, যদি বলা হয় সে একটা গল্প লেখে, এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। সে একটা গল্প লেখে। কখন লেখে? বর্তমান কালে লেখে। কখন লেখে বলেন? বর্তমান কালে লেখে। তো বর্তমান কালে। তো এখানে এই হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। এই জন্য এখানে ভার্বের পরে এস বা ইয়েস দিতে হয়, হি রাইটস হবে। সে লেখে। সে কি লেখে? গল্প লেখে। হি রাইটস এ স্টোরি। এখানে কিন্তু অবজেক্টটা আমি ব্যবহার করিনি, আপনি এটা করতে পারেন। আমি শুধু সাবজেক্ট আর ভার্ব দিয়েছি। এখানে সাবজেক্ট কাকে বলে বলেন তো? হি। হি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হি। সাবজেক্ট মানে কি? কর্তা। হি। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। তাহলে কি হবে? হি রাইটস, সে কর- লেখে। আর তারপরে এর পাস্ট টেন্স, সে লিখেছিল। দেখেন এইটা কি করলাম? হি রোট। এই রাইটের ভি2 ফর্ম, অর্থাৎ ভার্বের যে টু ফর্ম, সে লিখেছিল, এই রাইট থেকে আসবে রোট। হি রোট, সে লিখেছিল। কি লিখেছিল? সে হলো। গল্প লিখেছিল, সে উপন্যাস লিখেছিল, সে কবিতা লিখেছিল, সে একটা গান লিখেছিল। এখানে আপনাকে রাইট ব্যবহার করলে হবে না, রোট ব্যবহার করতে হবে। দেখেন ইংরেজি শেখার কত সুন্দর কায়দা। হি রাইটস, সে লেখে। হি রোট, সে লিখেছিল। আর সে লিখবে, এটা কি হবে আপনি বলেন? হি উইল রাইট। হি উইল। এই উইল কেন আনবো? মনে রাখবেন, ফিউচার টেন্সে সব সময় কিন্তু একটা শ্যাল উইল আসে।
তো হি এর পরে কখনো শ্যাল বসে না, হি এর পরে কি বসে? উইল। হি এর পরে কি বসে? উইল। তাহলে হবে হি উইল রাইট, WRITE। দেখেন, হি উইল রাইট, সে লিখবে। কি করলাম? হি উইল রাইট, সে লিখবে। দেখেছেন? আচ্ছা, একটা বিষয় একটু মনে রাখবেন, এই যে কথাগুলো আপনাকে শিখাচ্ছি, আমার এই রেকর্ডেড ক্লাসটা কিন্তু আপনি অবসর সময় একটু শুনবেন। এগুলো শুনলে কি হবে, আমাকে আপনি হয়তো আর আগামীকাল বা আগামী পরশুদিন পাচ্ছেন, কিন্তু আমার এই কথাগুলো কিন্তু এখানে রেকর্ড করা থাকছে। এই রেকর্ডেড ক্লাসটা আপনি যত বারবার দেখবেন, পিডিএফ ফাইলটা দেখবেন, আপনি ইজিলি ইংরেজি শিখতে পারবেন। তো এখানে জি স্যার। তিনটা টেন্সের তিনটা বাক্য আমরা আমি দেখেছি। হ্যাঁ, তিনটা। সুযোগ পাইলেই দেখি। ইয়েস, যখনই সুযোগ পাবেন। আমি বিশ্বাস করি এবং আশা করি আপনার অনেক আগ্রহ আছে, 2 থেকে 3 মাসের ভিতরে আপনাকে আমি কথা বলাতে পারবো। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট, আমি এটা আশা করি এবং আমি এটা বিশ্বাস করি। তো আমার সঙ্গে একটু লেগে থাকবেন এবং আমার দেখানো পদগুলো একটু ফলো করবেন। প্রেজেন্ট টেন্সে আই ইট, পাস্ট টেন্সে আই এট, আর ফিউচার টেন্সে আই উইল ইট। এইভাবে আপনি কোনো বাক্য বলতে পারবেন, তিনটা বাক্য, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার। যে কোনো একটা বাক্য আপনি নিজে নিজে একটু বলেন। প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, যে কোনো একটা প্রেজেন্ট বাক্য ইনডিফিনিট বলেন। আই গুড। ইয়েস, আই গো টু স্কুল, এই বাক্যটার আপনি পাস্ট বলেন, পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট বলেন। আই গো টু স্কুল। আই ওয়েন্ট টু স্কুল। থ্যাংক ইউ, শতভাগ কারেক্ট হয়েছে। তারপরে এর ফিউচারটা কি হবে? ফিউচারটা হবে হলো আই উইল আই উইল গো টু স্কুল। হ্যাঁ, তাহলে তিনটাই কিন্তু আপনি নিজে নিজেই বলতে পেরে গেছেন, এখানে কিন্তু আমি শিখাই দেয়নি। এইভাবে আপনাকে ভার্বের পরিবর্তনটা ঘটাতে হবে। এখানে গো দিয়ে করেছেন, গো এর পরিবর্তে অন্য কিছু দিয়ে করা যাবে। যেমন গো মানে যাওয়া, এখানে আপনি ইট দিয়ে করতে পারেন, আই ইট রাইস, আই এট রাইস, আই উইল ইট রাইস। আরো একটা করতে পারেন, সেটা হচ্ছে আই প্লে। প্লে দিয়ে করতে পারেন, যেমন আই প্লে ফুটবল, এটার পাস্ট টেন্স হবে আই প্লেড ফুটবল, এটার ফিউচার টেন্স হবে আই উইল প্লে ফুটবল। কি হবে? আই উইল প্লে ফুটবল। তাহলে দেখেছেন, তিনটা টেন্স কিন্তু মাত্র 10 মিনিটে আমাদের শেখা হয়ে গেল। এইভাবে শুধু কি চেঞ্জ করেছে এখানে বলেন তো? এখানে দেখেন শুধু ভার্বের পরিবর্তন করেছে, আর কিন্তু কোনো কিছুর পরিবর্তন করিনি। হি রাইটস, সে লেখে। কোন সময়ে লেখে? বর্তমান কালে লেখে। আর এইটা আমি যখন বললাম সে লিখেছিল, তখন কি হবে? হি রোট, হি রোট। ভবিষ্যৎকালে। রোট না, এটা পাস্ট টেন্স হলো, সে লিখেছিল। আর যখন ও ভবিষ্যৎকালে যখন হবে, হি উইল রাইট। কি হবে? হি উইল রাইট। উইল রাইট। ইয়েস, হি উইল রাইট। দেখেন, এই যে হি উইল রাইট না, এই বাক্যটা কিন্তু ফিউচার টেন্স। কিভাবে আপনি বুঝবেন? এখানে একটা শ্যাল উইল রয়েছে, এখানে একটা কি আছে? শ্যাল উইল। তো হি এর পরে উইল বসিয়েছি, অর্থাৎ হি উইল রাইট, সে স্যার, লিখবে। হ্যাঁ, স্যার তাহলে এই ফিউচারে যে অ্যাশটা বসবে না, না, ফিউচারে মানে কখনো, বাস হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে এস বসবে। ঠিক এইভাবে প্রশ্ন করবেন। সুন্দর কথা বলেছেন, ফিউচারে প্রেজেন্ট এস ইনডিফিনিট। বসবে না। এই যে এখানে রাইটস হয়েছে, এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। এবং এই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, এবং এখানে দেখেন বাম পার্শ্বে এই পার্পল কালারে এখানে সাবজেক্ট দিয়েছি হি। এই হি যদি, এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন পার্সনের ক্লাসটা আজকেই নিব। তো এই যে পার্সন জেন্ডার, এটা কিন্তু বুঝতে হবে। এই হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন। এই জন্য ভার্বের পরে এস বসেছে, দেখেন এস। হি রাইটস, এই এসটা অন্য কোনো টেন্সে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো সময়ে বসবে না। আমার কথা বুঝতে পেরেছেন? হি রাইটস, হি রাইটস, হি রোট, আর হি উইল রাইট, হি উইল রাইট। জাস্ট ওয়েট এ মিনিট, আপনি একটু অপেক্ষা করেন। একটু wait করুন। আচ্ছা, দেখেন, এখানে কি বলতে চাচ্ছি, এখানে হি রাইটস, হি রোট, হি উইল রাইট। আপনি যেটা বলেছেন, এই এসটা শুধুমাত্র কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে, এটা কখনো পাস্ট টেন্সেও হবে না, এটা ফিউচার টেন্সেও হবে না, মনে রাখবেন এটা। এইবার দেখেন এই জায়গাগুলা আমরা একটু খুব ভালো করে, এই যে নাম্বার জেন্ডার না, এই ক্লাসটা আপনাকে একটু নেই, তা নাহলে আপনি বুঝতে পারবেন না। এই নাউন টাউন পড়ানোর আগে আমি এই নাম্বার জেন্ডারের ক্লাসটা একটু দেখিয়ে আসি। স্পিক ইংলিশ।
নাম্বার, জেন্ডার, কেস, হ্যাঁ এইগুলো আপনাকে একটু দেখাবো, তা নাহলে আপনি বুঝতে পারবেন না। সেন্টেন্স কম্পোনেন্ট, জেন্ডার, জেন্ডার, এই যে দেখুন, খুব ভালো হবে এই ক্লাসটা। এই যে বললাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হলে ভার্বের পরে এস বা ইএস বসে, সেই সাবজেক্ট কাকে বলে দেখেন। এই যে সাবজেক্টের যে জায়গাটা, এই লাইনগুলো আপনি একটু পড়ে ফেলেন তো। প্রতিটি বাক্যেই ভার্ব বা ক্রিয়াপদ থাকে, এটা একটু পড়ে ফেলেন। প্রতিটি বাক্যে ভার্ব বা ক্রিয়াপদ থাকে যা দ্বারা কোনো কিছু হওয়া, থাকা বা করা বোঝায়। কিন্তু কর্তৃত্ব কর্তৃত্ব শূন্য শূন্য, বা হ্যাঁ। কর্তৃত্ব শূন্য বা একা কোনো কাজ করা হয় না। হুম। বাক্যে অবশ্যই একটা কর্তৃত্ব থাকতে হবে। হুম। সাবজেক্ট বা কর্তা বলতে সেই ব্যক্তি, বস্তু বা বিষয় বোঝায় হুম। যা যার ভার্বের উপর প্রভাব থাকে। হুম। সুতরাং সাবজেক্ট বা কর্তা বলতে বোঝায় এক এক নম্বরে যে ক্রিয়া সম্পাদন করে। করে, হ্যাঁ। যে দুই যে শব্দগুচ্ছ দিয়ে কোনো বাক্য শুরু হয়। অথবা ইংরেজির ক্ষেত্রে বাক্যের বামের শব্দ বা শব্দগুচ্ছের হচ্ছে সাবজেক্ট। সুন্দর, দেখেন এখানে কি কি কথা বলেছে, সাবজেক্ট দুইটা কথা বলেছে, যে ক্রিয়া সম্পাদন করে অর্থাৎ যে কাজ করে। যেমন আমি যদি বলি রনি ফুটবল খেলে, এখানে খেলার কাজটা কে সম্পাদন করে, রনি করে না? তাহলে এখানে রনি কিন্তু সাবজেক্ট। সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। সাবজেক্টের বাংলা কি বলেন তো? কর্তা। যেমন আমি যদি আপনার বাড়িতে গেলাম, আপনার গ্রামের বাড়িতে আমি গিয়ে বললাম যে এই বাড়ির কর্তাকে, আপনার আম্মু বলবে যে এই বাড়ির কর্তা আপনার আব্বার নাম বলবে। অর্থাৎ ওই বাড়ির মালিক কিন্তু আপনার আব্বু এখনো নিজে, অর্থাৎ ওই বাড়ির মালিক হচ্ছে আপনার আব্বু। যেমন আমি যদি বলি সুমনা ভাত খায়, এখানে খাওয়া কাজটি কে করে? সুমনা। এই সুমনাকে বলা হচ্ছে সাবজেক্ট বা কর্তা। আরো একটা সূত্র মনে রাখবেন, এই সাবজেক্ট বা কর্তা এটা কিন্তু সবসময় সর্বপ্রথমে বসে, অর্থাৎ বাক্যের সর্ববামের। এই কথাটা দেখেন, সর্ববামের। সর্ববামের মানে কি? সর্ববাম পাশে। সাবজেক্ট বা কর্তা দেখবেন একেবারে প্রথমে থাকে। কেমন? রনি ফুটবল খেলে, এখানে প্রথমেই কি বসেছে? রনি শব্দটা বসেছে না? এই জন্য রনি কিন্তু এখানে সাবজেক্ট। রনি রনি কিন্তু এখানে সাবজেক্ট বা কর্তা। সাবজেক্ট বা কর্তা, অর্থাৎ সর্ববামের শব্দ বা শব্দগুচ্ছই হচ্ছে সাবজেক্ট। সর্ববামের শব্দ বা শব্দগুচ্ছই হচ্ছে সাবজেক্ট, মনে রাখবেন। অথবা মনে রাখবেন এক নম্বরের এই কথাটা, যে ক্রিয়া সম্পাদন করে। এটার অর্থ কি? কোনো বাক্যে যে ব্যক্তি কাজটি করে তাকে বলা হয় সাবজেক্ট বা ক্রিয়া। যদি বলা হয় ছেলেরা ফুটবল খেলে, এখানে সাবজেক্ট কি বলেন তো? ছেলেরা। কেন? কারণ ওই ছেলে খেলার কাজটা কে সম্পাদন করছে? ছেলেরা। এই জন্য এইটাকে কিন্তু বলা হচ্ছে সাবজেক্ট। এইটাকে কি বলা হচ্ছে? সাবজেক্ট। যে শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে, যে শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে কোনো বাক্য শুরু হয়, অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে বাক্যের সর্ব বাম পার্শ্বের বা প্রথমের, সর্বপ্রথমের একটা বাক্যের সর্বপ্রথমে যা কিছু থাকে তাকে সাবজেক্ট বলে। আরো দেখেন, সিম্পল সাবজেক্ট এবং এর মডিফায়ার বা অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ বা শব্দগুচ্ছ কমপ্লিমেন্ট সাবজেক্ট। এটা আমরা একটু পরে আরো ভালো করে বুঝবো কমপ্লিমেন্ট সাবজেক্ট কাকে বলে। এমনি এখন আমরা একটু এইটা দেখি, রুমা ইজ ডুইং হিজ হোমওয়ার্ক। দেখেন, রুমা ইজ ডুইং হিজ হোমওয়ার্ক, এটার অর্থ হচ্ছে রুমা তার বাড়ির কাজ করছে। রুমার স্কুলের স্যাররা কিছু কাজ দিয়েছে, সেই কাজগুলো সে বাড়ি বসে করছে। এখানে সাবজেক্ট কে প্লিজ একটু বলেন তো? সাবজেক্ট হচ্ছে রুমা। সাবজেক্ট কি হবে? রুমা। আপনি কিভাবে বুঝবেন? কারণ দুইটা সূত্র। এক হচ্ছে এই বাক্যের এই যে বাড়ির কাজ, এটা কে করতেছে? রুমা। এই জন্য রুমা কিন্তু সাবজেক্ট। আরো একটা সূত্র দেখবেন, সর্ব বাম পাশে, সর্ব বাম পাশে কোন সাবজেক্ট আছে? রুমা আছে। কি আছে বলেন? রুমা আছে। এই জন্য এখানে রুমা এখানে রুমা কিন্তু সাবজেক্ট। এই যে এখানে বলেছি দেখেন, সর্ববামের শব্দ বা শব্দগুচ্ছই হচ্ছে সাবজেক্ট। তারপর দেখেন বাক্যগুলো একটু সাবজেক্ট। পড়ে ফেলেন, এখানে কি আছে? করিম হ্যাজ পাস্ট হিজ, করিম হ্যাজ পাসেড ইজ না হিজ এসএসসি এক্সাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে? আরো বাক্যগুলো বলেন। Arif gathered the Karim has passed his SSC exam. হ্যাঁ, তারপর তারপর হলো আরিফ
Arif father gave him a new mobile phone. হুম The man the mango is very হুম tasty. হুম He eats rice. হুম এই যে দেখেন এখানে করিম হ্যাজ পাস্ট, এটা উচ্চারণ হবে পাসড, PASSED, পাস মানে But পাস করা। আর এসে পাস করেছিল। এই পাস্ট কিন্তু ভার্বের V2। এই জন্য আজকে আমি ভার্বের ওই শীটটা দিব, ওইটা বাসায় বসে অবসর সময় একটু মুখস্থ করবেন। করিম হ্যাজ পাস্ট হিজ এইচএসসি এক্সাম, এটা কোন টেন্স বলতে পারবেন? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কিভাবে বুঝলেন? present. এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কেননা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম প্লাস অবজেক্ট। তো দেখেন এখানে প্রথমে করিম বসেছে সাবজেক্ট, করিমের পরে কখনো হ্যাভ বসে না, তাই এখানে হ্যাজ বসেছে, করিম হ্যাজ। আর তারপর ভার্বের V3 PASS, দেখেন এটা কিন্তু বেস ফর্ম, মূল ফর্ম, PASS পাস। ওর পরে কিন্তু আমি ইডি যোগ করেছি, ইডি যোগ করে এইটাকে কিন্তু V3 বলা হচ্ছে, অর্থাৎ ভার্বের V3 ফর্ম পাস্ট, উচ্চারণ হবে পাস্ড। করিম হ্যাজ পাস্ট But হিজ এইচএসসি এক্সাম, অর্থাৎ এর বাংলাটা হবে করিম এইচএসসি পরীক্ষায় পাশ করিয়াছে। তারপর দেখেন আরিফস ফাদার গেভ হিম আ নিউ মোবাইল ফোন, এটার বাংলা কি একটু আমরা বলতে পারবো? আরিফস ফাদার গেভ হিম আ নিউ মোবাইল ফোন, অর্থাৎ আরিফের বাবা জি, তাকে একটা নতুন মোবাইল ফোন দিয়েছিল। গিভ মানে দেওয়া, এর V2 এসেছে গেভ। গিভ থেকে কি এসেছে বলেন? গেভ। দেখেন এই যে ভার্বের gave. পরিবর্তন, এই ভার্বের পরিবর্তনটাই কিন্তু মূলত টেন্স। এইটা যদি আপনি বুঝতে পারেন, আপনি কথা বলা শিখে যাবেন। আরিফস ফাদার গেভ হিম আ নিউ মোবাইল ফোন, আরিফের বাবা তাকে একটা নতুন মোবাইল ফোন দিয়েছিল। দ্য ম্যাঙ্গো ইজ ভেরি টেস্টি, এখানে সাবজেক্ট কোনটা? প্রথমে কি বসেছে? দা ম্যাঙ্গো। তাহলে এতটুকু কিন্তু The আমার সাবজেক্ট, the দা ম্যাঙ্গো, mango. শুধু দা বলা যাবে না, দা ম্যাঙ্গো। তারপর কি? হি ইটস রাইস, দেখেন হি ইটস রাইস, সে ভাত খায়। এখানে কে খায়? খাওয়া কাজটি কে করে? হি। তাহলে এখানে সাবজেক্ট হবে হি, এখানে সাবজেক্ট কি হবে বলেন? হি। এইবার He. তাহলে আমরা কিন্তু সাবজেক্ট বের করা শিখে গেছি কিভাবে। কোনো বাক্যে যে ক্রিয়াটা সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে, অথবা কোনো বাক্যের সর্ব বাম পাশে যা কিছু থাকে তাকেই সাবজেক্ট বলে। যেমন রুমা, করিম, আরিফস ফাদার, দা ম্যাঙ্গো, হি, এইগুলো হচ্ছে মূলত সাবজেক্ট। এগুলো মূলত কি? সাবজেক্ট। সাবজেক্টের বাংলা কি? কর্তা। Subject. সাবজেক্টের বাংলাটা হচ্ছে কর্তা। আচ্ছা এইবার আমরা দেখব অবজেক্ট বা কর্ম। এবার কি দেখবো আমরা? অবজেক্ট বা কর্ম। সাধারণত কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা, হট অথবা হুম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। সুন্দর একটা কথা বলেছে, আবার একটু এটা পড়ে ফেলেন। কি বললাম? সাধারণত কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। সাধারণত কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। যেমন হি গেভ মি এ পেন, এটা একটু দেখেন এখানে আমরা অবজেক্টের বাংলা কি জানেন? অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। তো আমরা এখন কর্ম খুঁজে বের করব, আমরা কোনো বাক্যের কর্ম খুঁজে বের করব। একটু দেখেন, হি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। এখানে ভার্বের কাছে, ভার্ব কোনটা? গেভ, গিভ থেকে এসেছে কিন্তু গেভ। এই ভার্বের কাছে প্রশ্ন করেন তো কি বা কাকে দ্বারা, সে আমাকে কি দিয়েছিল? উত্তর আসবে কলম। তো এখানে এই পেন বা এ পেন এইটাই কিন্তু অবজেক্ট। আবার একটু বলি, সর্বদা কোনো ভার্বের, কোনো বাক্যের ভার্বের কাছে প্রশ্ন করবেন হট অথবা হুম দ্বারা, যেটার বাংলা হচ্ছে কি বা কাকে দ্বারা। এই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বা কর্ম বলে। তাকে কি বলে? অবজেক্ট বা কর্ম বলে। যেমন Subject দেখেন, বা হি গেভ মি এ পেন, এখানে এই যে ভার্ব, এই বাক্যে ভার্ব কি? গেভ। এই গেভের কাছে আপনি প্রশ্ন করেন তো কি দিয়েছিল? উত্তর আসবে কলম দিয়েছিল। তাহলে এই বাক্যে অবজেক্ট কি হবে? কলম। অবজেক্ট কি হবে? কলম। স্যার তাহলে স্যার মি তাহলে কি? হ্যাঁ এইখানে আমি ঠিক সুন্দর প্রশ্ন করেছেন। এই বাক্যে কিন্তু দুইটা অবজেক্ট আছে, এই মিও একটা অবজেক্ট আর এই পেনও তো একটা অবজেক্ট, বুঝতে পেরেছেন? এই বাক্যগুলোকে বলা হয় ডাবল অবজেক্টের সেন্টেন্স। অর্থাৎ এই বাক্যে কিন্তু এখানে দুইটা করে অবজেক্ট রয়েছে। এখানে কিন্তু স্যার এইসব। তাহলে ভার্বের পরে
যা থাকবে অবজেক্ট হবে। ইয়েস, ইয়েস, ইয়েস। যেমন এখানে একটা বাক্য লিখে ফেলি, দেখেন। আপনি আসলে অনেক ভালো বোঝেন, আপনাকে পড়াতে আমার সুবিধা হবে। এখানে একটা বাক্য লিখলাম, আই ই এ টি, আই ইট রাইস, আর আই সি ই, আই ইট রাইস। দেখেন তো, এই যে বাক্যটা লিখেছি আই ইট রাইস, এখানে এই ইট হচ্ছে ভার্ব। এই ভার্বকে প্রশ্ন করেন যে, হ্যাঁ, ইট ভার্ব হ্যাঁ, এইটাকে প্রশ্ন করেন আর যে আমি রাইস হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। ইয়েস, তাই অবজেক্ট কিভাবে বের করব? এই ইট নামক যে ভার্ব আছে, এই ইট ভার্বের কাছে আমি প্রশ্ন করব যে আমি কি খাই। উত্তর আসবে ভাত খাই, রাইস খাই। তো এখানে রাইসটা কিন্তু অবজেক্ট, এখানে রাইস হচ্ছে অবজেক্ট। অবজেক্টের বাংলা কি? কর্ম। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট কি বের করা শিখে গেছেন? আমি মনে করি অবশ্যই শিখেছেন, সাবজেক্ট এবং অবজেক্ট। এইবার অবজেক্ট কিন্তু আবার দুই প্রকারের হয়। এই যে বাক্যটা দেখেন, অবজেক্ট কিন্তু আবার দুই প্রকার। অবজেক্ট কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, আরেকটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, আরেকটা বস্তুবাচক অবজেক্ট। যেমন এইটা দেখেন, হি গেভ মি এ পেন। এখানে এ পেন, এই কলমের কি কখনো প্রাণ বা জীবন আছে? কলমের কি কোনো জীবন হয়? হয় না, জড় বস্তু। তাহলে না, এটা কিন্তু বস্তুবাচক অবজেক্ট। এটাকে ডিরেক্ট অবজেক্ট বলা হয়। এটাকে কোন অবজেক্ট বলা হয়? ডিরেক্ট অবজেক্ট, বস্তুবাচক ডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট। আবার এই যে বললাম, আপনি বলেছিলেন স্যার এখানে মি কি, এই মিও কিন্তু একটা অবজেক্ট। এই মিটাকে বলা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক। যার ইংরেজি নাম হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা পেলাম হচ্ছে অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে বস্তুবাচক, আরেকটা হচ্ছে ব্যক্তিবাচক। ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। উপরের বাক্যের মি, উপরের বাক্যের মি হচ্ছে ইনডিরেক্ট এবং পেন হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কেননা পেন হচ্ছে জড়বস্তু বা বস্তুবাচক, এই জন্য এটাকে ডিরেক্ট অবজেক্ট বলা হয়। আর ব্যক্তিবাচক অবজেক্ট যেটার প্রাণ আছে, যেমন এই যে মি, মি মানে আমি, তাহলে আমি একজন মানুষ, মানুষের প্রাণ থাকে। আর যেটার প্রাণ আছে, এটাকে ব্যক্তিবাচক অবজেক্ট বলে। অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট, এটার নাম হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। আর ইনডিরেক্ট অবজেক্ট, এইটার নাম হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে আমরা এতক্ষণ যে অবজেক্ট পড়লাম, এই অবজেক্ট যদি বলি কয় প্রকার? অবজেক্ট হচ্ছে দুই প্রকার। জাস্ট এতটুকু মনে দুই রাখবেন। প্রকার। দেখেন, ইংরেজি ল্যাঙ্গুয়েজটা, এটা পড়াতে গেলে টিচারদের অনেক কষ্ট হয়, অনেক কথা বলতে হয়। কেন জানেন? আমি পড়াচ্ছিলাম আপনাকে টেন্স, টেন্সের ভিতরে থেকে আবার এই সাবজেক্ট, অবজেক্ট, পার্সন চিনানোর জন্য এখানে চলে আসছি, এই শীট। কেন আসলাম? কারণ আমি যদি আপনাকে ওই যে বলেছি আই ইট রাইস, ইউ ইট রাইস, কিন্তু যখন বললাম সে ভাত খায়, তখন কি হবে? হি ইটস রাইস। কি হবে? হি ইটস রাইস। এই ইটস, ইট ইট ভার্বের পরে কেন এস হচ্ছে, এইটা বোঝানোর জন্য আপনাকে এখানে নিয়ে আসছি যে কোনো বাক্যটা, কোনো বাক্য যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন হয়, এই যে পার্সন, এই পার্সন চিনানোর জন্য কিন্তু এখানে নাম্বার, পার্সন, জেন্ডার। এই যে দেখেন, আপনাকে সেই জায়গাটা আগে একটু দেখাই। এই যে নাম্বার, জেন্ডার, কেস, পার্সনটা এখানে দেয়নি তাহলে। আচ্ছা, তারপরে এটা একটু দেখি যে নাম্বারটা আমরা একটু দেখি, দেখেন নাম্বার। আমরা এতক্ষণ এটা একটু শেষ করে আসি যে এখানে এই অবজেক্ট হচ্ছে দুই প্রকার, ইনডিরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্ট, আর ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচক অবজেক্ট। উপরের বাক্যে মি হচ্ছে ইনডিরেক্ট এবং পেন হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। মোর এক্সাম্পল দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে অবজেক্ট কি বলেন তো? রাইস। এখানে অবজেক্ট কি হবে? রাইস। তারপর দেখেন, রাইট। হি রিডস এ বুক, এখানে অবজেক্ট বা কর্ম কি? এ বুক। দে টোল্ড মি দ্য রিয়েল স্টোরি, তারা আমাকে সত্য ঘটনাটা বলেছিল। তাহলে এখানে অবজেক্ট কি হবে? রিয়েল স্টোরি, এটাই কিন্তু অবজেক্ট। দ্য টিচার হেল্পড আস, এখানে মি, তাহলে দা দাটাও দিয়ে দেন এই সঙ্গে, দা দা রিয়েল ইজ স্টোরি। হ্যাঁ, এইটাই দা রিয়েল স্টোরি, এটাই অবজেক্ট। আবার এখানে মিও কিন্তু অবজেক্ট হয়, ঠিক আছে? এটা ডাবল অবজেক্ট, মনে রাখবেন, এটা ডাবল অবজেক্ট। দ্য টিচার হেল্পড আস, শিক্ষক আমাদের সাহায্য করেছিলেন। কে সাহায্য করেছিলেন? শিক্ষক। তাহলে এখানে সাব এই অবজেক্ট কি? আস। এই যে কাদেরকে করেছিল? আস, আমাদেরকে। তারপরে করিম ইজ ক্যাচিং ফিশ, করিম মাছ ধরিতেছে। করিম ইজ ক্যাচিং ফিশ, করিম মাছ ধরিতেছে। এখানে অবজেক্ট কি হবে? ফিশ। তাহলে দেখেন, আপনি ফিশ। আজকের এই ক্লাসে অবজেক্ট থেকে আর জীবনে কোনোদিন সমস্যা হবে না। এবং এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যদি চিনতে পারেন, আপনি অনায়াসে ইংলিশে কথা বলতে পারবেন খুব ইজিলি। কেন জানেন? যদি বলা হয়
কিছু সাবজেক্টের নাম বলি, যেমন আই মানে আমি, হি মানে সে পুরুষ, সি মানে সে স্ত্রী, ইউ মানে তুমি বা তোমরা, দে মানে তারা। তারপরে কোনো ব্যক্তির নাম, এটাও সাবজেক্ট হতে পারে, করিম, রহিম, সুমন, রনি, তাই না? এইবার আমরা সাবজেক্ট পেলাম কিছু, কিছু ভার্বের একটু নমুনা শিখি, যেমন ইট মানে খাওয়া, রাইট মানে লেখা, রিড মানে পড়া। হ্যাঁ, আছে না? অনেক ভার্ব আছে। তাহলে আমরা কিছু ভার্বেরও নাম পেলাম। এবার কিছু অবজেক্ট বলি, যেমন রাইস। পৃথিবীতে দুই চোখে যা দেখা যায় সবই কিন্তু অবজেক্ট। অবজেক্ট মানে কর্ম, আবার অবজেক্ট মানে কিন্তু বস্তু। অবজেক্ট মানে কর্ম, আবার অবজেক্ট শব্দের অর্থ হচ্ছে বস্তু। কেমন? যেমন এই যে দু চোখের সামনে যা দেখা যায়, টেবিল, মোবাইল, বই, খাতা, কলম, জামা কাপড়, আপনার চোখে আপনি এখন যেখানে বসে আছেন, দুই চোখে যা দেখতে পারছেন সবই কিন্তু অবজেক্ট। সবই কি হবে? অবজেক্ট। তো দেখেন, আমরা সাবজেক্ট সাবজেক্ট চিনে ফেলেছি, ভার্ব চিনে ফেলেছি, অবজেক্ট চিনে ফেলেছি। এইবার আমরা একটু বাক্য তৈরি করতে যাই। যেমন প্রথমে একটা সাবজেক্ট নিবেন, আই। সাবজেক্ট নিলাম কি? আই। এরপর আমি একটা ভার্ব বসালাম, ইট, ই এ টি। দেখেন কিভাবে বাক্য তৈরি করতে হয়, আপনি নিজে নিজে বাসায় বসে বসে অবসর সময়ে খাতা কলম কিচ্ছু লাগবে না, নিজের ব্রেনে নিজে করবেন। একটা সাবজেক্ট নিয়েছি কি? আই। একটা ভার্ব নিয়েছি কি? ইট। একটা ভার্ব নিয়েছি কি বলেন? ইট। এবার আমি একটা অবজেক্ট নিব, আই ইট রাইস। বারবার আর দিব না, এখানে আমার প্রিয় খাবার বিরিয়ানি, সেই বিরিয়ানি লিখলাম, BRIOYANI, বিরিয়ানি। কি লিখলাম? আই ইট বিরিয়ানি। দেখেন আমি বিরিয়ানি খাই। এইবার আপনি সাবজেক্টটা একটু পরিবর্তন করে দেন, আই এর বদলে এখানে হি দিতে হবে, হি। কি দিলাম? হি। আচ্ছা, হি দিয়ে এখানে একটা ভার্বের নাম আপনি বলেন, যে ভার্বগুলো আমরা এখনো ব্যবহার করিনি। যেমন হি, কি দেওয়া যায়? হি, যেমন সে আমাকে বলে বা বলেছিল, TOLD। হ্যালো, হ্যালো ভাই, আপনি কখন থেকে শুরু করলেন ক্লাস? আপনার সাথে আমার অনেক কথা আছে, ক্লাসটা শেষ করি তারপর বলবো আপনাকে। আমি তো 5 দিন ধরেই বলতেছি যে তিনটায় নিব, তিনটায় নিব, আপনাকে নোটিশ দিয়েছি, আপনি তো ওখানে বললেন যে নাও, এখন নাও মাই ক্লাস। আমি তো সেই তিনটাতেই শুরু করেছি, এখন 38 মিনিট হয়ে গিয়েছে। আপনি ক্লাসটা করেন, ক্লাস পর শেষে আপনাকে কথা বলবো। দেখেন তো এখানে আমি কি শিখাচ্ছি। আমাদের এখানে এখন তো 10টা বাজে। 10টা তো কথা না, 3টার সময় আমি আপনার ক্লাস নেই প্রতিদিন। আপনি ক্লাসটা করেন প্লিজ, ক্লাসের পরে আপনার সঙ্গে আমি পার্সোনালি আলাপ করবো। অনেক দূর চলে আসছি, এখন ক্লাসে ডিস্টার্ব করলে আমার এই ধারাটা কেটে যাবে। একটু কাইন্ডলি ক্লাসটা করি। দেখেন, আচ্ছা আচ্ছা। দেখেন এখানে লিখেছি কি, কিভাবে নিত্য নিত্য নতুন আমরা বাক্য তৈরি করব, বাক্যটাকে কিভাবে আমরা সাজাবো। তাহলে এখানে আমরা প্রথমে কিছু সাবজেক্ট শিখেছি, আই, উই, হি, সি, দে, ইট, এগুলো হ্যাঁ। কিন্তু সাবজেক্ট। এইবার এই সাবজেক্ট থেকে আমরা একটু দূরে চলে যাব, ভার্ব। ভার্ব কেমন? সেই কনজুগেশন অফ ভার্ব, ওই যে আমরা প্রথমে কেবল যে শিট দেখে আসছি, রাইট, রোট, রিটেন, ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, টেল, টোল্ড, টোল্ড, শিখেছি না? তো এই যে ভার্ব শিখেছি, আমরা সাবজেক্ট শিখেছি, আর আমাদের দুই চোখে, চোখের সামনে যা কিছু দেখতে পারি সবই হচ্ছে অবজেক্ট, অর্থাৎ এর বাংলাটা হচ্ছে কর্ম। তো এখানে একটা সাবজেক্ট নিয়েছি আই, তারপরে একটা ভার্ব নিয়েছি ইট, আর এরপরে একটা অবজেক্ট দিয়েছি বিরিয়ানি, আই ইট বিরিয়ানি। এরপর একটা সাবজেক্ট নিয়েছি হি, আর হি এর পরে একটা ভার্ব নিয়েছি টেল, অর্থ বলা, এর পাস্ট টেন্স নিয়েছি টোল্ড। দেখেন, হি টোল্ড, অর্থাৎ এর অর্থ হলো সে বলেছিল। আচ্ছা, হি টোল্ড কি বলেছিল? হি টোল্ড আই স্টোরি, STORY, হি টোল্ড আই স্টোরি, সে একটা গল্প বলেছিল। দেখেন কিভাবে বাক্য করলেন, প্রথমে কিছু সাবজেক্ট বা কর্তা মুখস্থ করতে হবে, কিছু ভার্ব মুখস্থ করতে হবে, আর কিছু ভোকাবুলারি অর্থাৎ অবজেক্ট জানতে হবে। অবজেক্ট মানে হচ্ছে কর্ম। এই যে বললাম হি টোল্ড এ স্টোরি, এই বাক্যটাকে আরো একটু বড় করা যায় কিভাবে? হি টোল্ড এ স্টোরি ইয়েস্টারডে, YESTERDAY, হি টোল্ড এ স্টোরি ইয়েস্টারডে। দেখেন তাহলে টোটাল বাক্যটা কিন্তু একটু বড় হয়ে গেল। অর্থাৎ হি টোল্ড এ স্টোরি ইয়েস্টারডে, সে গতকাল একটা গল্প বলেছিল। আচ্ছা, এখানে সে গল্প কাকে বলেছিল, এটা যোগ করে দিলাম, টু মি। কি লিখলাম বলেন? টু মি। হি টোল্ড এ স্টোরি, ইয়েস্টারডে টু মি, সে গতকাল আমাকে একটা গল্প বলেছিল, সে গতকাল আমাকে একটা গল্প বলেছিল। আচ্ছা, এইবার দেখেন, এই যে বাক্যটা আমি বললাম, জাস্ট ওয়েট,
সে গতকাল আমাকে একটা গল্প বলেছিল। আচ্ছা, এইবার আমি যদি বলি কোথায় বসে বলেছিল, মনে করেন আপনারা দুই বন্ধু বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা আপনারা দুই ফ্রেন্ড ঘুরতে গিয়েছেন, তাহলে বলতে হবে হি টোল্ড এ স্টোরি ইয়েস্টারডে টু মি এট দ্য পার্ক। আমরা পার্কে বসেছিলাম, তখন আমার বন্ধু আমাকে একটা মজার গল্প বলেছিল। তাহলে কি হবে? THE এট দ্য, সরি, এট দ্য পার্ক, PARK। দেখেন বাক্য কিভাবে বড় করতে হয়। হি টোল্ড আ স্টোরি ইয়েস্টারডে টু মি, সে গতকাল আমাকে একটা গল্প বলেছিল এট দ্য পার্ক, পার্কে বসে। এইবার যদি বলা হয় কখন বলেছিল গল্পটা, ইন দ্য আফটারনুন, ইন, ইন দ্য আফটারনুন, AFTERNOON, ইন দ্য আফটারনুন। তাহলে বাক্যটা দেখেন ধীরে ধীরে কিন্তু বড় হয়ে যাচ্ছে। আমরা, আমাদের একটাই মেইন সমস্যা, আমরা কথা বলতে পারি কিন্তু এই কথাগুলো বাড়াতে পারি না। 2-1 মিনিট, 4-5 মিনিট ইংরেজিতে কথা বলার পরে আমাদের ব্রেন থেকে সকল রকমের শব্দ মামার বাড়ি বেড়াতে চলে যায়, আমাদের আর কিচ্ছু মনে থাকে না। কিন্তু এইগুলাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার। অ্যাডভার্বিয়াল অর্থাৎ কিভাবে ছোট বাক্যকে বড় করতে হয়। আমার প্রথম কথাটা কি ছিল? আমার প্রথম কথা ছিল হি টোল্ড এ স্টোরি। হি টোল্ড আমার এতটুকুই ছিল, সে বলেছিল। হি টোল্ড, সে বলেছিল, কি বলেছিল? এ স্টোরি, একটা গল্প বলেছিল। কখন বলেছিল? ইয়েস্টারডে। কাকে বলেছিল? টু মি। কোথায় বলেছিল? এট দ্য পার্ক। কখন বলেছিল? ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন। এই দেখেন এই যে হ্যাঁ বলেন। ইন দা ইন দা কি মানে কিভাবে আসলো? হ্যাঁ, ইন আসলো, এটা প্রেপোজিশনের ব্যবহার। প্রেপোজিশনের ব্যবহার করতে হবে, কনজাংশনের ব্যবহার করতে হবে। এখানে দেখেন যদি বলি হি টোল্ড এ স্টোরি ইয়েস্টারডে টু মি এট দ্য পার্ক ইন দ্য আফটারনুন, এখানে আমি একটা বার্ড যোগ করব, BUT, বাট। কিন্তু সে আমাকে একটা গল্প বলেছিল বিকেল বেলায় পার্কে বসে, কিন্তু গল্পটা বেশি ভালো ছিল না। তাহলে কি হবে? বাট দা স্টোরি, STORY, দ্য স্টোরি ওয়াজ নট গুড, ওয়াজ নট গুড, GOOD। অর্থাৎ সে গতকাল পার্কে বসে বিকেল বেলায় আমাকে যে গল্পটা বলেছিল, গল্পটা বেশি ভালো ছিল না, মানে খুব শিক্ষণীয় ছিল না। তো দেখেন এই যে জায়গাটা, বাট দ্য স্টোরি ওয়াজ নট গুড, এই যে বাট যোগ করেছি না, এই বাটটাকে বলা হচ্ছে কনজাংশন। বাটটাকে কি বলা হচ্ছে? কনজাংশন। এই যে দেখেন এই বাটের পরে আরো একটা সেন্টেন্স রয়েছে, দ্য স্টোরি ওয়াজ নট গুড, দ্য স্টোরি ওয়াজ নট গুড, এই যে অংশটা। আর এই বাটের বাম পাশে এই যে লম্বা অংশটা, হি টোল্ড এ স্টোরি স্টার্টেড টু মি এট দ্য পার্ক ইন দ্য আফটারনুন, এই বড় যে বাক্যটা, আবার এই বাটের ডান পাশে যে বাক্যটা, এই দুটো বাক্যকে সংযুক্ত করে দিয়েছে বাট। কি সংযুক্ত করে দিয়েছে? বাট। এই জন্য এইটাকে বলা হচ্ছে কনজাংশন। কনজাংশনের বাংলাটা হচ্ছে সংযোজক অব্যয়। আমরা পার্টস অফ স্পিচের ভিতরে প্রবেশ করলে এই বাটের ব্যবহার পাবো কনজাংশনের ভিতরে। কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয়। তো দেখেন এরই ধারাবাহিকতায় আমরা এখানে এই যে জায়গাটা কিভাবে বড় করলাম এটা আপনাকে একটু দেখাই। এই যে জায়গাটা দেখেন, কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট কাকে বলে? কমপ্লিমেন্ট ব্যবহার করে করে আমরা যে কোনো বাক্যকে বড় করতে পারি। কমপ্লিমেন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে সম্পূরক। কি বলেছি বলেন? সম্পূরক। যেমন আমরা সম্পূরক। দেখবেন আমরা শুধু ভাত খাই না, মাঝে মাঝে আমাদের শরীরের পুষ্টির জন্য কখনো কখনো আমরা দুধ খাই, আমরা ডিম সিদ্ধ খাই, আমরা গোশ খাই, আমরা বিভিন্ন রকমের পুষ্টিকর খাবার খাই। এইগুলোকে কিন্তু বলা হচ্ছে আমাদের শরীরের জন্য কমপ্লিমেন্ট, অর্থাৎ পুষ্টিকর খাবার, সম্পূরক খাবার। তো এই কমপ্লিমেন্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আরেকটিকে বলা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট। এইবার দেখেন সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে কোনো অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনকে বোঝায় যা কোনো লিঙ্কিং ভার্বের পরে বসে। যা কোনো কিসের পরে বসে? লিঙ্কিং ভার্বের পরে বসে। লিঙ্কিং ভার্ব পরে বলতে এখন দেখেন লিঙ্কিং ভার্ব কাকে বলে, এটা আমাদের সবার কাছে একটু অজানা থাকে। এটা খুবই সহজ। লিঙ্কিং ভার্ব বলতে মূলত বি ভার্বের যে কোনো ফর্মকে বোঝায়।
কি বললাম? লিঙ্কিং ভার্ব বলতে বি ভার্বের যে কোনো ফর্ম, যেমন অ্যাম, ইজ, আর, অজ, ওয়্যার, বি, বিন, বিং, এবং এগুলো ছাড়াও কিছু সাধারণ ভার্ব যেগুলো বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়, যেমন চিম, ফিল, লাইক, বিকাম, টেস্ট, অ্যাপিয়ার, লুক, স্মেল, এই শব্দগুলা কিন্তু লিঙ্কিং ভার্ব হিসাবেও বসতে পারে। মনে রাখবেন, লিঙ্কিং ভার্ব মূলত সংযোগকারী ভার্ব। আমরা বলি না, লোকটির সঙ্গে ইদানিং আমার লিঙ্ক খুব ভালো, মন্ত্রী স্যারের সঙ্গে আমার খুব লিঙ্ক ভালো। লিঙ্ক মানে হচ্ছে সংযোগ, অর্থাৎ যে ভার্বগুলো অন্য ভার্বের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেয় তাকে এখানে লিঙ্কিং ভার্ব বলে। অবজেক্ট কমপ্লিমেন্টটা কাকে বলে? যেসব নাউন বা অ্যাডজেক্টিভ বা ফ্রেজ কোনো ইনডিরেক্ট অবজেক্টের পরে বসে এদেরকে মডিফাই করে তাদেরকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। দেখেন, এই গ্রামারের ক্লাসগুলো আমরা যদি মনোযোগ সহকারে দেখি খুব সহজ মনে হবে, আর যদি মনোযোগ সহকারে না দেখি একটু কঠিন মনে হবে। এখানে কোনো গল্প না, কোনো গান না যে আমি গাইলাম আপনারা শুনবেন। এই ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করবেন, তাহলে পরবর্তীতে যখন স্পোকেনের ক্লাসগুলো নিব তখন কিন্তু খুব সহজ মনে হবে আপনাদের কাছে। কি হবে? যেসব নাউন বা অ্যাডজেক্টিভ বা ফ্রেজ কোনো ইনডিরেক্ট অবজেক্টের পরে বসে এদেরকে মডিফাই করে তাদেরকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। কেমন দেখেন, উই মেড হিম ক্যাপ্টেন। এই যে যেসব নাউন বা অ্যাডজেক্টিভ বা ফ্রেজ কোনো ইনডিরেক্ট অবজেক্টের পরে বসে এদেরকে মডিফাই করে তাদের অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। যেমন উই মেড হিম ক্যাপ্টেন, এই যে হিম, আই কেপ্ট হার হ্যাপি, আমি তাকে সুখী রেখেছিলাম, এই হার, এগুলো হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অর্থাৎ একটা অবজেক্ট পরিপূর্ণ করার জন্য এই যে ক্যাপ্টেন, হ্যাপি, এইটাকে মানে সম্পূর্ণ করার জন্য এই হিম বা হারের ব্যবহার করা হয়েছে। এগুলোকে বলা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। স্যার এবং আমরা আরেকটা বলেন। হুম। অবজেক্ট স্যার অবজেক্ট কিভাবে বুঝবো অবজেক্টের কমপ্লেন? অবশ্যই, উই মেড হিম অবজেক্ট ক্যাপ্টেন, দেখেন, উই, স্যার অবজেক্ট এই যে কিভাবে আমি বুঝবো? বলছি একটু দেখেন, উই মেড হিম ক্যাপ্টেন, এই বাক্যের অর্থ হচ্ছে আমরা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করেছিলাম বা আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। খুব ভালোভাবে দেখেন তো, আমরা কাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম? হিম। হিম মানে হচ্ছে তাকে। তাহলে এই যাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম সেই কিন্তু এখানে হিম। আই কেপ্ট হার হ্যাপি, আমি তাকে সুখে রেখেছিলাম। কাকে রেখেছিলাম? হার। কিসে রেখেছিলাম? সুখে। অর্থাৎ এই হারও যে, এই সুখী ব্যক্তিও সে, এই ক্যাপ্টেনও যে, এই হিমও সে, এই দুইটা ব্যক্তি যখন একই হবে তখন তাকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলবে। বুঝতে পেরেছেন? জি, এখন বুঝছি, মানে দুইটা জিনিস মানে একই রকম হলে মানে অবজেক্টিভ। ইয়েস, ইয়েস, তখন তাকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে, সম্পর্ক। এই অবজেক্ট কমপ্লিমেন্ট আমাদের ক্লাসের ভিতরে আরো অনেক জায়গায় পাবো, অনেক জায়গায় এটা পড়তে পারবো। এখন দেখেন অ্যাডভার্বিয়ালস, এই অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে ওই যে কিভাবে বাক্য বড় করা যায় সেই বিষয়টা আমরা একটু দেখব। অ্যাডভার্বিয়ালস হচ্ছে কোনো সেন্টেন্সের ভার্বকে কখন, যখন, কোথায়, কখন, কিভাবে, হাউ, কতবার, হাউ অফেন, হোয়াই দ্বারা প্রশ্ন করে উত্তর বের করা হয়, সেই উত্তরটাই হচ্ছে অ্যাডভার্বিয়ালস। আবার একটু পড়ি। অ্যাডভার্বিয়াল হচ্ছে কোন সেন্টেন্সের ভার্বকে, ভার্ব মানে ক্রিয়াকে, কোন বাক্যের ক্রিয়াকে কখন, কোথায়, কিভাবে, কতবার, কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করে উত্তর বের করা হয়, সেই উত্তরটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল। এইখানে দেখেন এই বাক্যটা, এই যে আমি যেটা লিখেছিলাম, হি টোল্ড এ স্টোরি ইয়েস্টারডে। এখানে এই টোল্ড, এই যে ভার্ব, এই ভার্বটাকে প্রশ্ন করেন কি দ্বারা? সে কখন গল্পটা বলেছিল, উত্তর আসবে ইয়েস্টারডে, গতকাল। তো এই বাক্যে এই ইয়েস্টারডেটা কিন্তু এটা একটা কমপ্লিমেন্ট, সরি, এটা একটা অ্যাডভার্বিয়াল। এটা কি হলো? একটা অ্যাডভার্বিয়াল। কেন? এই ভার্বকে প্রশ্ন করেছি, ভার্বকে প্রশ্ন করেছি সে গল্প কখন বলেছিল, গতকাল। তারপরে আরো কি আছে দেখেন, তারপর আরো রয়েছে এই যে টু মি, অর্থাৎ আমাকে। এই টোল্ড কে প্রশ্ন করেন সে কাকে গল্প বলেছিল, উত্তর আসবে আমাকে গল্প বলেছিল। তাহলে এই টু মি, এটা কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল। আবার এই টোল্ড কে প্রশ্ন করেন সে কোথায় বসে আমাকে গল্প বলেছিল, উত্তর আসবে এট দা পার্ক, পার্কে বসে। তো এই এট দা পার্ক, এটাও কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়ালের বাংলাটা হচ্ছে কি, সেন্টেন্সকে যে সকল শব্দ, যে সকল ওয়ার্ড বড় করে দেয়, এই বড় করতে যারা হেল্প করে এদেরকে অ্যাডভার্বিয়াল বলে। অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অনেক রকমের অ্যাডভার্ব হয়।
এটা অ্যাডভার্বিয়ালটা কিন্তু এর ব্যবহার হচ্ছে একটা বাক্যকে ছোট থেকে কিভাবে বড় করে গড়ে তোলা যায়। মনে রাখবেন, আমরা কথা বলতে গেলে এই বাক্যগুলো ছোট থেকে কিভাবে বড় করতে পারি সেটা হচ্ছে এই অ্যাডভার্বিয়ালের ব্যবহারের মাধ্যমে। ফর এক্সাম্পল দেখেন, রহিম গেভ রূপা। এই বাক্যটা আমার প্রথমে আমি এতটুকু লিখব, রহিম গেভ রূপা। রূপা, রহিম রূপাকে দিয়েছিল। কি দিয়েছিল? এ রোজ। কি দিয়েছিল বলেন? এ রোজ, একটা গোলাপ ফুল দিয়েছিল। বাক্যটা বাক্যটা কতটুকু দাঁড়ালো? রহিম গেভ রূপা এ রোজ। রহিম রূপাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। কিভাবে দিয়েছিল? উইথ প্লেজার। প্লেজার মানে কি জানেন? আনন্দের সাথে। কিসের সাথে? আনন্দের সাথে। দেখেন বাক্য কিন্তু আস্তে আস্তে বড় হয়ে, বাক্য কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। রহিম গেভ রূপা এ রোজ। রহিম রূপাকে একটা গোলাপ ফুল দিয়েছিল আনন্দের সাথে। কোথায় বসে দিয়েছিল? এট দা পার্ক। কি হবে বলেন? এট দা পার্ক। পার্কে বসে দিয়েছিল। কে দিয়েছিল? রহিম রূপাকে একটা গোলাপ ফুল দিয়েছিল আনন্দের সাথে, পার্কে বসে। কখন দিয়েছিল? ইন দা ইভিনিং। কি হবে বলেন? ইন দা ইভিনিং, সন্ধ্যাবেলায় দিয়েছিল। সন্ধ্যাবেলায় দিয়েছিল। দেখেন বাক্যটা আরো একটু বড় হয়ে গেল। এইবার কি জন্য দিয়েছিল? টু মেট উইথ হার। টু মেট উইথ হার, অর্থাৎ তার সাথে দেখা করে সে একটা গোলাপ ফুল দিয়েছিল। কি করে দিয়েছিল? দেখা করে একটা গোলাপ ফুল দিয়েছিল। বাক্যটা কি দাঁড়ালো? রহিম রূপাকে আনন্দের সাথে একটা গোলাপ ফুল দিয়েছিল বিকেল বেলায় পার্কে বসে তার সঙ্গে দেখা করে। দেখেন আমার বাক্যটা, প্রথম বাক্য কতটুক ছিল? রহিম গেভ রূপা। রহিম গেভ রূপা, আমার বাক্যটা কিন্তু এতটুকু ছিল। রহিম রূপাকে দিয়েছিল। কি দিয়েছিল? গোলাপ ফুল। কিভাবে দিয়েছিল? আনন্দের সাথে। কোথায় বসে দিয়েছিল? পার্কে বসে। কখন দিয়েছিল? ইন দা ইভিনিং। কেন দিয়েছিল? তার সাথে সাক্ষাৎ করতে। দেখছেন, তাহলে এইগুলোই মূলত অ্যাডভার্বিয়ালের ব্যবহার। যদি বলা হয় আই ইট রাইস, আমি ভাত খাই, এটাকে আরো একটু বড় করা যায়, আই ইট রাইস এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালবেলায় ভাত খাই। এই বাক্যটাকে আরো বড় করা যায়, আই ইট রাইস এভরি মর্নিং উইথ মাই প্যারেন্টস। মনে করেন আপনি ছোট্ট শিশু, আপনি বলছেন যে আমি ভাত খাই প্রতিদিন সকালবেলায় আমার প্যারেন্টস মানে কি? পিতামাতার সাথে। কাদের সাথে? পিতামাতার সাথে। কোথায় বসে খাই? ইন ইন মাই কিচেন অথবা ইন মাই রুম, আমার রুমে বসে বা আমার ডাইনিং টেবিলে বসে, আমার রান্নাঘরে বসে। দেখছেন, ছোট ছোট বাক্যকে অতি সহজে বড় করা যায়, এগুলোকে অ্যাডভার্বিয়াল বলে। এখন আমরা একটু দেখব নাম্বার। নাম্বার শব্দের অর্থ হচ্ছে বচন বা সংখ্যা। নাম্বার শব্দের অর্থ হচ্ছে বচন বা সংখ্যা। খুব ভালোভাবে একটু দেখব। জাস্ট ওয়েট এ বিট। হ্যাঁ, নাম্বার শব্দের অর্থ হচ্ছে বচন বা সংখ্যা। অর্থাৎ নাম্বার বলতে সাধারণ অর্থে সংখ্যাকে বোঝায়। গ্রামারের ভাষায় যার দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থা বোঝানো হয় তাকে নাম্বার বলে। তাকে কি বলে? তাকে নাম্বার বলে। একটু ভালোভাবে দেখেন কি বললাম। নাম্বার বচন বা সংখ্যা। নাম্বার বলতে সাধারণ অর্থে সংখ্যাকে বোঝায়। গ্রামারের ভাষায় যার দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বোঝানো হয় তাকে নাম্বার বা বচন বলে। যেমন যদি বলা হয় আমার কাছে একটি কলম আছে, এটা কি নাম্বার হবে বলেন তো? সিঙ্গুলার নাম্বার। আমার কাছে কয়টি কলম আছে? একটি। এটা কিন্তু একটা সিঙ্গুলার সংখ্যা বোঝাচ্ছে, এক বচন। আর যদি বলি আমার কাছে 10টি কলম আছে, একের অধিক হয়ে গেল, তখন কিন্তু এটা প্লুরাল হয়ে যাবে। তখন এটা কি হবে বলেন? এটা কিন্তু তখন প্লুরাল নাম্বার হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি নাম্বার বা বচন সাধারণত দুই প্রকার। নাম্বার বা বচন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার, অর্থাৎ এক বচন এবং বহু বচন। ফর এক্সাম্পল, পেন, টেবল, ক্যাট, ডগ, বুক ইত্যাদি। পেন বলতে কি? একটা কলম বুঝায়। টেবিল বললে একটা টেবিল বুঝায়। ক্যাট বললে একটা বিড়াল বুঝায়, তাই না? আর প্লুরাল নাম্বারটা কি একটু পড়েন তো। যার দ্বারা গণনাবাচক, এটা একটু পড়েন, প্লুরাল নাম্বার। যার দ্বারা যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের বহুমাত্রিক অবস্থাকে বোঝায়
তাকে প্লুরাল নাম্বার বা বহুবচন বলে। বলে, হ্যাঁ। এক্সাম্পল: পেন, টেবিল, ক্যাটস, ডগস, বুকস ইত্যাদি। অর্থাৎ এখানে দেখেন পেন্স বললে অনেকগুলা কলম বোঝায়, টেবিল বললে অনেকগুলো। যদি বলা হয় আমার কাছে 10টি কলম আছে, আই হ্যাভ 10 পেন্স। আমার কাছে 10টি বই আছে, আই হ্যাভ 10 বুকস। আমার কাছে 10টি টেবিল আছে, আই হ্যাভ 10 টেবলস। বলেন, বলেন, বলেন। তাহলে কি মানে এসটা যোগ হয়ে মানে কি দ্বিগুণ হয়ে গেছে? ইয়েস, দ্বিগুণ না, এটা বিভিন্ন সংখ্যা হয়ে গেল। যদি বলা হয় আমার কাছে একটি কলম আছে, তখন হবে আই হ্যাভ অন পেন। আমার একটি কলম আছে, আই হ্যাভ অন পেন। যদি বলি আমার কাছে 10টি কলম আছে, আই হ্যাভ 10 পেন্স হবে, তখন আর পেন হবে না। একের অধিক হলে তখন এই নাউনের পরে এস বা ইএস যোগ করতে হয়। যদি বলা হয় আমাদের বাড়িতে অনেকগুলা বিড়াল আছে, দেয়ার আর মেনি ক্যাটস ইন মাই হাউস, এখানে ক্যাটস হবে। কি হবে বলেন? ক্যাটস হবে। কিন্তু যদি বলা হয় আমাদের বাড়িতে একটি বিড়াল আছে, আই হ্যাভ অন ক্যাট বা উই হ্যাভ অন ক্যাট ইন আওয়ার হাউস, তখন কিন্তু আর ক্যাটস দেওয়া যাবে না। এটাই হচ্ছে মূলত নাম্বার। নাম্বার দেখেন, এই প্রাথমিক লেভেলের জিনিসগুলো একটু ভালোভাবে পড়ে ফেলেন, এই ক্লাসগুলো করেন, পরবর্তী অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো খুবই সহজ হবে। সিঙ্গুলার এবং প্লুরাল দেখেন, কাউ, কাউ মানে হচ্ছে একটা গরু, কাউ মানে কি হবে? একটা গরু। আর কাউজ মানে কি হবে? অনেক। কাউজ মানে অনেকগুলা গরু। বয় মানে হচ্ছে একজন ছেলে বা বালক। আর অনেকগুলো বালক ইংরেজি কি হবে? বয়েজ। কি হবে বলেন? বয়েজ। ঠিক একই নিয়মে গার্ল, গার্লস। গার্ল মানে হচ্ছে বালিকা, আর গার্লস মানে হচ্ছে বালিকারা। এবার দেখেন রুল 2, সিঙ্গুলার নাউনের শেষে এস, এস এস, এস এইচ, এক্স বা জেড থাকলে এবং শেষের সিএইচ এর উচ্চারণ চ এর মতো হলে ওইসব নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। আবার একটু দেখেন, সিঙ্গুলার নাউনের শেষে যদি এইগুলা থাকে, কি কি? এস যদি থাকে, এস এস থাকে, এস এইচ থাকে, এক্স থাকে, এবং এই শেষের উচ্চারণ সিএইচ এর উচ্চারণ চ এর মতো হলে ওইসব নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। কেমন দেখেন, যেমন বুশ, BUSH, এই বুশ মানে কি জানেন? বুশ মানে হচ্ছে ঝোপঝাড়। বাড়ির পাশে দেখবেন বাগান হয় না বর্ষাকালে, সেই বুশ মানে হচ্ছে ঝোপঝাড়। বুশ, এইটার প্লুরাল কি হবে? বুশেস। তারপর বক্স, এটার প্লুরাল কি হবে? বক্সেস। ব্রাঞ্চ, এটা কি হবে? ব্রাঞ্চেস। ব্রাঞ্চ কি হবে? ব্রাঞ্চেস। আবার দেখেন কি বলছে এখানে, একটা রুল বলছে যে সিঙ্গুলার নাউনের শেষে ও থাকলে, সিঙ্গুলার নাউনের শেষে কি লেটার থাকবে? ও যদি থাকে, এবং ও এর পূর্বে যদি ভাওয়েল থাকে, ও এর পূর্বে যদি ভাওয়েল থাকে, তাহলে শুধু এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন দেখেন রেডিও, রেডিওস। কাক্কু, কাক্কু মানে কি জানেন? কোকিল। দেখবেন বসন্তকালে কোকিল ডাকে না? কাক্কু, কাক্কুস। কিভাবে হলো? সিঙ্গুলার নাউনের শেষে ও রয়েছে, রেডিও বানান কি? RADIO। আর এই ও এর পূর্বে একটা ভাওয়েল রয়েছে আই, রেডিও বানান কি? RADIO। ও এর পূর্বে একটা ভাওয়েল রয়েছে আই। এই জন্য এই ধরনের ভার্ব গুলো শুধু এস যোগ করে প্লুরাল করা হয়। রেডিও, রেডিওস। কাক্কু, কাক্কুস। দেখেছেন? এরপর 5 নম্বরের রুলটা কি আছে একটু পড়েন তো। সিঙ্গুলার নাউনের শেষে সিঙ্গুলার নাউনের শেষে বর্ণ ওয়াই এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই এর পরবর্তীতে আই ই এস যুক্ত করে প্লুরাল করতে হয়। যেমন সিঙ্গুলার, হুম সিঙ্গুলার, সিঙ্গুলার প্লুরাল: হুম সিটি, সিটিজ, হুম বেবি, বেবিজ, হুম লেডি, লেডিস। হুম তাহলে কি আছে? লেডি, লেডিস, বেবি, বেবিস। অর্থাৎ মনে রাখতে হবে এখানে যে বাক্যগুলো দেওয়া আছে, এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে সব একটু দেখে রাখতে হবে। কিভাবে? আমরা যখন সেন্টেন্স তৈরি করবো এই ওয়ার্ড গুলা কাজে লাগবে। সিটি, সিটি মানে শহর। সিটি বানান কি? CITY। সিটি বানানটা কি হবে? CITY। কিন্তু প্লুরাল করতে গেলে আমরা অনেক স্টুডেন্ট কিভাবে লিখে ফেলি? সিটিস, CITYS। তাই কি হবে? হবে না। সিটিজ বানান হবে দেখেন, ওই ওয়াই কে আই করে তারপরে ইএস যোগ করতে হবে। ওয়াই কে আই করে তারপরে ইএস যোগ করেছি, যেমন সিটিস, CITIES। সিটি, সিটিস। বেবি, বেবিস। লেডি,
লেডিস। দেখেছেন, এই বাক্যগুলা কিন্তু এই ওয়ার্ডগুলো আমাকে তৈরি করতে হবে। এখানে রুল দেওয়া আছে, বেশি না, মাত্র 10 থেকে 12টা রুল দিয়েছি। এই রুলগুলা আপনি একটু পড়ে ফেলবেন। আমি আগামী ক্লাসে এইখান থেকে কোয়েশ্চেন করব। এরপরের দিন পড়া দেব জেন্ডার। এটা আমি শীটটা আজকেই এখন দিয়ে দিচ্ছি। এই জেন্ডারটা পড়বেন। জেন্ডার শব্দের অর্থ হচ্ছে লিঙ্গ। জেন্ডারের আবিধানিক অর্থ হলো লিঙ্গ। অর্থাৎ জেন্ডার হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ওই নাউন বা প্রোনাউনটি স্ত্রী পুরুষ ক্লিব নাকি উভয়। যেমন আমি যদি বলি চেয়ার বেঞ্চ, তাহলে এগুলো কি পুরুষ লিঙ্গ না স্ত্রী লিঙ্গ বলেন তো? এগুলো কিন্তু ওইভাবে বলা যাবে না। এগুলো হচ্ছে নিউটার জেন্ডার, ক্লিব লিঙ্গ। হুম। তারপর এখানে রয়েছে কমন জেন্ডার। আমি যদি বলি শিশু, শিশু বললে ছেলে শিশুও হইতে পারে, মেয়ে শিশুও হইতে পারে। তাই বলা হচ্ছে জেন্ডার 4 প্রকার। জেন্ডার কয় প্রকার? জেন্ডার হচ্ছে 4 প্রকার। ম্যাসকুলিন জেন্ডার পুরুষ লিঙ্গ, ফেমিনিন জেন্ডার স্ত্রী লিঙ্গ, নিউটার জেন্ডার ক্লিবলিঙ্গ, অ্যান্ড কমন জেন্ডার উভয় লিঙ্গ। কমন জেন্ডার কি হবে? উভয় লিঙ্গ। এই জেন্ডার পরিবর্তনেরও কিছু নিয়ম এখানে দিয়েছি, দেখেন। এই যে কতকগুলো নাউনের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে ফেমিনিন জেন্ডার করা হয়। কেমন? ম্যাসকুলিন ফেমিনিন, দেখেন ফাদার, ফাদার মানে বাবা, আর এর স্ত্রীলিঙ্গ কি হবে? মা, মাদার। ব্রাদার, সিস্টার। হাজব্যান্ড, ওয়াইফ, হাজব্যান্ড, ওয়াইফ। দেখেছেন, কতকগুলো নাউনের শেষে ইএসএস যুক্ত করে ফেমিনিন জেন্ডার করা হয়। যেমন অ্যাক্টর, অ্যাক্টর মানে হচ্ছে অভিনেতা, আর এটার স্ত্রীলিঙ্গ কি হবে? অ্যাক্ট্রেস। তারপর দেখেন প্রফেট, প্রফেটেজ। দেখেছেন, কতকগুলো নাউন ম্যাসকুলিন নাউনের শেষে ভাওয়েল তুলে দেওয়ার পরে উভয়ের শেষে ইএস এর যোগ করে ফেমিনিন করা হয়। যেমন অ্যাক্টর, অ্যাক্ট্রেস। কন্ডাক্টর অর্থাৎ পরিচালক, বাসের কন্ডাক্টর থাকে না? কন্ডাক্ট্রেস, কন্ডাক্ট্রেস। দেখেছেন, কিছু কিছু ম্যাসকুলিন নাউনের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী ভাবে ইএস এ যুক্ত করা হয়। যেমন অ্যাবোট, অ্যাবোটেস। ইম্পিরর, ইম্পিরর্স। কিছু ম্যাসকুলিন নাউনের শেষে এ, আইএনই, আইএক্স। পাশে যে আছে সে কি স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট? না, আর যিনি ক্লাস করছে উনি একজন ফরিনার, ফরিন কান্ট্রিতে থাকে। তা উনিও তো মনে হয় ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করার জন্য এটা করতে, তা হ্যাঁ, আমাদের এটা একটু কথা বলি, আমি একটু এটা পড়াইনি, উনি নতুন তো এই জন্য আজকে এখান থেকে একটু দেখাচ্ছি। দেখেন, একটু ক্লাসটা করেন, তারপরে আপনার সঙ্গে আমি কথা বলছি। তো এখানে যে রুল গুলা দিয়েছি এইগুলো পরিবর্তন করা শিখতে হবে, কারণ আমরা প্রায় কথা বলতে গেলে এইগুলা কিন্তু আমরা ভুল করে থাকি। এই যে সিটি, সিটি মানে শহর, এটা প্লুরাল করব কিভাবে? ওই ওয়াই কে তুলে দিয়ে ওর পরে আইইএস যুক্ত করতে হবে, সিটি, সিটিস। এই জায়গাগুলো যদি আমরা কভার করতে পারি তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত খুব ভালোভাবে কথা বলতে পারবো। এরপরে আমাদের আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশে খুব বেশি কাজে লাগে কেস। কেস শব্দের অর্থ হচ্ছে কারক। কেস শব্দের অর্থ কি? কারক। ইংরেজিতে নাউন বা প্রোনাউনের সাধারণত 5 রকমের কেস হয়ে থাকে। কয় রকমের? 5 রকমের। দেখবেন আমরা বাংলায় যখন আমরা দেশে ছিলাম তখন কিন্তু বাংলাতে দেখবেন কেস পড়িয়েছিল আমাদের স্কুলের স্যাররা, কলেজের স্যাররা। এটা কেস ছিল হচ্ছে 5 প্রকার। এই বাংলায় কেস কারক ছিল 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। কিন্তু ইংরেজিতে এই কারক হয়ে গেল 4 প্রকার। নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, ভকেটিভ কেস আর পজিটিভ কেস। এখন এই কেসগুলা নিয়ে আজকে আমরা প্রথম 2টা কেস একটু পড়বো। নমিনেটিভ কেস কাকে বলে এবং অবজেক্টিভ কেস কাকে বলে। দেখেন, আমরা একটু আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করা শিখে এসেছি না? এখানেও কিন্তু ঠিক তাই। এখানে আমরা কি করতেছি? এখানে কিন্তু আমরা এই কেসটা যদি ভালোভাবে দেখতে পারি ওই অবজেক্টটাও কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কেমন? দেখেন, নমিনেটিভ কেস যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তা রূপে ব্যবহৃত হয়। খুব ভালোভাবে দেখবেন, যখন কোনো নাউন, নাউন কেমন? কোনো কিছুর নামকে নাউন বলে। তাই বলা হচ্ছে যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তা রূপে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলে। কি কর্তা রূপে ব্যবহার হবে? কোনো নাউন বা প্রোনাউন। ফর এক্সাম্পল দেখেন, অরিন গোস টু স্কুল। অরিন হচ্ছে এখানে একটা মেয়ের নাম। তাই বলছি যে অরিন স্কুলে যায়। এখানে কে স্কুলে যায়? অরিন। অরিন কিন্তু এখানে নাউন। আর এই নাউন বা প্রোনাউন যখন কোনো বাক্যের, আমি একটু অসুস্থ হয়ে পড়ছি,
সরি। তো দেখেন এখানে কি বললাম, যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তা রূপে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো বাক্যের প্রথমে বসে, কর্তা কোথায় বসে, বাক্যের একেবারে প্রথমে প্রথমে বসে, আর প্রথমে যেটি বসে এটাকে বলা হচ্ছে নমিনেটিভ কেস। এই নমিনেটিভ কেসের বাংলাটা হচ্ছে কর্তৃকারক। এখানে দেখেন এই যে জায়গাটা দেখাইছি নমিনেটিভ কেস, খুব হাসি পাচ্ছে। তো কি বললাম, এটা হচ্ছে নমিনেটিভ কেস, এর বাংলাটা হচ্ছে কর্তৃকারক। অর্থাৎ কোনো বাক্যে যে ব্যক্তি কোনো কাজ সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। মনে রাখবেন, অর্থাৎ বাক্যের প্রথমে সর্ব বাম পাশে যে যা কিছু থাকে এটাকেই নমিনেটিভ কেস বলে। নমিনেটিভের বাংলা হচ্ছে কর্তৃকারক, অর্থাৎ যে কাজ সম্পাদন করে তাকে নমিনেটিভ কেস বলে। অরিন গোস টু স্কুল, অরিন স্কুলে যায়, এই যাওয়া কাজটি কে সম্পাদন করে, অরিন। তো এখানে অরিন হচ্ছে নমিনেটিভ কেস। এছাড়াও প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, ফ্রেজ, ক্লজ ইত্যাদি এরা কিন্তু নমিনেটিভ কেস রূপে ব্যবহৃত হতে পারে। নমিনেটিভ রূপে নাউন, দেখেন নমিনেটিভ রূপে কিন্তু নাউন বসতে পারে, ভালোভাবে খেয়াল করবেন। অরিন গোস টু স্কুল, অরিন স্কুলে যায়, এখানে অরিন হচ্ছে নাউন, এটা নমিনেটিভ কেস। নমিনেটিভ রূপে প্রোনাউন কেমন দেখেন, হি ভিজিটেড খুলনা, সে খুলনা পরিদর্শন করেছিল, খুলনা একটা শহর। তাহলে এখানে প্রথমে কি বসেছে, হি, এই হিটা হচ্ছে প্রোনাউন, কিন্তু এখানে সে নমিনেটিভ কেস রূপে বসেছে। নমিনেটিভ রূপে অ্যাডজেক্টিভ, দ্য পুওর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, গরিবেরা দিন এনে দিন খায়, এখানে দা পুওর এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো এখানে নমিনেটিভ রূপে অ্যাডজেক্টিভ। এরপর আমরা দেখব নমিনেটিভ কেসের পরে দেখব অবজেক্টিভ কেস। অর্থাৎ নমিনেটিভ কেস শব্দের অর্থ কর্তৃবাচক, আর এটা দেখব হচ্ছে কর্মকারক। কর্তৃকারকের পরে এখন দেখব কর্মকারক। যখন কোনো নাউন বা প্রোনাউন কর্মরূপে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে। অবজেক্টিভকে পেতে হলে অবজেক্টিভকে পেতে হলে ক্রিয়াকে প্রশ্ন করতে হয় হুম অথবা হট দ্বারা, তাহলে যে উত্তর পাবো ওইটা হচ্ছে অবজেক্টিভ কেস। যেমন রহিম রিডস এ বুক, রহিম একটা বই পড়ে, এখানে ভার্ব বা ক্রিয়া কি, রিড। এই রিডকে প্রশ্ন করেন হুম অথবা হট দ্বারা। হুম দ্বারা প্রশ্ন করলে আমরা যথাযথ উত্তর পাবো না। হট দ্বারা প্রশ্ন করেন তো রহিম কি পড়ে, উত্তর আসবে বই পড়ে। তাহলে এখানে বই হচ্ছে অবজেক্টিভ কেস এবং এর বাংলাটা হচ্ছে কর্মকারক। তাহলে আমরা দুইটা জিনিস আজকের ক্লাস থেকে পেলাম এখন, কেসের ক্লাস থেকে। একটা হচ্ছে নমিনেটিভ কেস কর্তৃকারক, আরেকটি হচ্ছে অবজেক্টিভ কেস যেটাকে বলা হচ্ছে কর্মকারক। কি বলা হচ্ছে বলেন, কর্মকারক। অর্থাৎ মনে রাখবেন ভার্বকে হুম অথবা হট দ্বারা প্রশ্ন করলে যা পাবো সেটা হচ্ছে অবজেক্টিভ কেস। আর নমিনেটিভ কেস কি, যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তা রূপে বসে তখন সেই নাউন বা প্রোনাউনকে নমিনেটিভ কেস বা কর্তৃকারক বলে। তাকে কি বলে, কর্তৃকারক বলে। তো দেখেন এই যে বিষয়গুলো আমি দেখালাম, এই বিষয়গুলো দেখানোর পরে আমাদেরকে আরো একটা টাস্ক নিতে হবে। সেটা হচ্ছে এইরকম, আমাদের এই ট্রান্সলেশন গুলো একটু করতে হবে। আজকে টেন্স শিখালাম, কেস শিখালাম, নাম্বার, জেন্ডার শিখালাম। এখান থেকে কি করতে হবে, এই যে আপনি এখানে এসেছিলেন, কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। করিম বিশ্বস্ত ছিল, করিম ওয়াজ ফেইথফুল। মিনু বুদ্ধিমতী ছিল, মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট। তুমি অসুস্থ ছিলে, ইউ ওয়ার সিক। দেখেছেন, তাহলে এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো কিন্তু আমরা